এবার বিশ্বকাপে রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল। রাতে মাঠে নামছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে দলে ফিরতে পারেন নেইমার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানে নজর। কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, কিভাবে দেশের মানুষের অগ্রযাত্রার পথকে আরো ধাবিত করা যায়, এগুলো নিয়ে তাদের বিশদ আলোচনা হয়েছে। এবং মালদ্বীপের প্রবাসীদের সহজে রেমিটেন্স প্রেরণে হাই কমিশনের উদ্যোগ। কর্মীদের বেতন দিতে হবে মার্কিন ডলারে। বাইলেটারাল এফটিএ না করেও বাংলাদেশের পণ্য কিন্তু চীনের বাজারে রপ্তানি করা সম্ভব হতে পারে। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বকাপের গ্রুপ কে এর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হিউস্টনে ম্যাচের শুরু থেকে খেলতে থাকতে রবার্তো মার্টিনেজের দল 6 মিনিটে ক্যান্সেলার পাস থেকে জোরালো শটে উজবেকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো। এর মাধ্যমে 6টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন CR7। এরপর নুনো মেন্ডেসের অসাধারণ ফ্রি কিকে লিড বাড়ায় পর্তুগিজরা। 39 মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। 7 মিনিটে ওন গোল করেন উজবেকিস্তানের নেমাটভ। শেষ দিকে বেঞ্চ থেকে নেমেই গোলের দেখা পান রাফায়েল লিয়াও। সতেরো বার বিশ্বকাপ খেলছে ইংল্যান্ড, আর 5বার ঘানা। 2010 সালে কোয়ার্টার ফাইনালে ওঠাই তাদের বিশ্বকাপের বড় পাওয়া। আর ইংল্যান্ডের সবচেয়ে বড় অর্জন 1966 সালের বিশ্বকাপ ট্রফি। সেই একবারই ফাইনালে উঠেছিল তারা। ইতিহাস বলছে এগিয়ে ইংল্যান্ড, তবে 15 বছর আগে দুই দলের খেলা একমাত্র প্রীতি ম্যাচে হয়েছিল ড্র। তাই আজ রাত 2টায় এই দলের খেলায় কে জিতবে তা সময়ই বলে দেবে। ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড চতুর্থ আর গানা 73তম। অর্থনীতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইংল্যান্ড। অন্যদিকে গানার অর্থনীতি মাত্র ঘুরে দাঁড়ানোর পথে। ইংল্যান্ডের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে কয়টি জার্সি এনেছেন তা জানা নেই, তবে গানার খেলোয়াড়দের জার্সি মাত্র একটি। সেই এক সেট জার্সি তারা বারবার ধুয়ে পড়ছেন। পরের বার পরার জন্য প্রতি অনুশীলন শেষে তারা জার্সি ধুতে দেন। তবে জার্সির সংখ্যা বা অর্থনীতি যার যেমনই হোক, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেয়ে দুই দলই আত্মবিশ্বাসে উজ্জ্বল। এল গ্রুপের হাই ভোল্টেজ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বোস্টনে রাতে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। ইউরোপীয় পরাশক্তি ইংল্যান্ড আর আফ্রিকার জায়ান্ট গানা, দুই দলই প্রথম ম্যাচ জিতে পয়েন্ট সমানে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইংল্যান্ড গ্রুপের শীর্ষে। এই ম্যাচ জিতলে বদলে যেতে পারে টেবিলের সব সমীকরণ। ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলের রোমাঞ্চকর জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তির জানান দিয়েছে থমাস টুখেলের ইংল্যান্ড। আক্রমণে ছিল গতি, ছিল ধার, ছিল বিশ্বকাপ জয়ের স্বপ্নকে আরো উস্কে দেওয়ার মতো পারফরমেন্স। অন্যদিকে শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারিয়ে মূল্যবান 3 পয়েন্ট তুলে নিয়েছে গানা। ব্ল্যাক স্টাররা জানে আরেকটি ইতিবাচক ফল তাদের নকআউট পর্বের দরজায় পৌঁছে দিতে পারে। ইংল্যান্ড ও গানার ইতিহাসও বেশ সংক্ষিপ্ত। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল 2011 সালে ওয়েম্বলিতে, যেখানে ম্যাচটি ড্র হয় 1-1 গোলে। ম্যাচটিতে ইংল্যান্ডের আক্রমণের মূল ভরসা থাকবেন হ্যারি কেইন, সঙ্গে সৃজনশীলতার দায়িত্বে জুড বেলিংহাম। অন্যদিকে গানার জন্য বড় সুখবর হতে পারে থমাস পার্টের ফিরে আসা। মাঝমাঠে তার উপস্থিতি ব্ল্যাক স্টারদের শক্তি বাড়াবে। আর সামনে গোলের খোঁজে থাকতে পারেন ব্র্যান্ডন থমাস আসান্তে। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24। বিদেশি বিনিয়োগকারী ও অংশীদারদের সাথে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে গভীরভাবে সংযোগ করতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার লক্ষ্য বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য বাংলাদেশকে বেছে নিতে আস্থাশীল পরিবেশের বার্তা পৌঁছানো। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, বর্তমান সরকার বহুমাত্রিক সম্পর্কে জোর দিয়েছে। চীন থেকে মারুফা রহমানের রিপোর্ট। মালয়েশিয়া থেকে চীনে আসার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে চীনের দালিয়ানে বিশ্ব অর্থনীতি ফোরামের আয়োজনে 17তম বার্ষিক সামার দাভোস ফোরাম সম্মেলনে যোগ দেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন বিকেলে একটি বিশেষ অধিবেশনে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে দালিয়ানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরো গভীরভাবে সম্পৃক্ত করা। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা is a key top priority, and to do that we need to work with collective responsibility. সরকার গঠনের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক কোন সম্মেলনে এই প্রথম অতিথি হয়ে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বাংলাদেশের জন্য বড় গুরুত্ব রাখে বলেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। উনি শুধু পরিশ্রম করছেন না, একই দিন সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এর আমন্ত্রণে 7টি দেশের প্রধানদের নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে আন্তর্জাতিক অর্থনীতি ফোরামে অংশ নিতে চীনের রাজধানী বেইজিং পৌঁছবেন তিনি। চীন সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সম্মেলনে কেবলমাত্র জলবায়ুর ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেননি, বরঞ্চ বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেছেন বিনিয়োগে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনার কথা। চীন সরকারও আগ্রহ দেখিয়েছে ব্যাপক জনশক্তির এই দেশে কিভাবে উন্নয়নকে এগিয়ে নেওয়া যায় এবং বিনিয়োগ করা যায়। মারুফা রহমান, নিউজ 24, বেইজিং, চায়না। বাংলাদেশি পণ্য ও সেবা রপ্তানি বৃদ্ধির পাশাপাশি দেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পে বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে চীন সফরের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে বেইজিংয়ের সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। আর বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে প্রধানমন্ত্রীর সফর বাণিজ্য ও শ্রম বাজারে নতুন সুযোগের মাইল ফলক হতে পারে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ চীন। সেই সম্পর্কে গতি বাড়াতেই নিজের প্রথম বিদেশ সফরেই চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জ্বালানি, পরিবহন, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি সহ বেশ কিছু খাতে বিনিয়োগ আছে চীনের। প্রধানমন্ত্রীর সফরে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর চেষ্টা থাকবে বাংলাদেশের। গত 5 বছর ধরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। ফলে প্রধানমন্ত্রীর এবারের সফরকে কেন্দ্র করে বিনিয়োগ সংক্রান্ত একাধিক উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে চীনে রপ্তানিযোগ্য শতভাগ পণ্যে 2028 সাল পর্যন্ত শূন্য শুল্ক সুবিধা দিয়ে রেখেছে চীন। তারপরও চীন থেকে $17 বিলিয়ন আমদানির বিপরীতে বাংলাদেশের রপ্তানি $1 বিলিয়ন কম। বাণিজ্যের এই ঘাটতি কমিয়ে আনতে এই সফর গুরুত্বপূর্ণ বলছেন ব্যবসায়ীরা। বিরাট বড় একটা গ্যাপ রয়ে গেছে, আমাদের বাণিজ্য গ্যাপ। এটার জন্য কিন্তু চীন আমাদের বলেছে, আপনাদের জন্য এই পণ্য, এতগুলো পণ্য ডিউটি ফ্রি দেওয়া হলো। কিভাবে আমরা এখানে অন্তপক্ষে $3 বিলিয়ন পর্যন্ত আমরা এক্সপোর্ট করতে পারি, এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে এই পরিকল্পনা করতে হবে আমাদের সুদূর প্রসারী। সফরে তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও ডিজিটাল সংযোগ সম্প্রসারণ সহ প্রায় 17টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল ও কেরানীগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত চুক্তিগুলো চূড়ান্ত হতে পারে। মূলত দুটি দেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি করার বিষয়ে নানা রকমের চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এই মুক্ত বাণিজ্য চুক্তি করতে গেলে বাংলাদেশে একটা বড় রেভিনিউ লস হতে পারে। তো সেটা একটা বড় চিন্তার বিষয়। তো সেটা কিভাবে আসলে অ্যাড্রেস করে সেটা দেখতে হবে। তবে আসলে এই বাইল্যাটারাল এফটিএ না করেও বাংলাদেশের পণ্য কিন্তু চীনের বাজারে রপ্তানি করা সম্ভব হতে পারে। সফর ঘিরে $9 বিলিয়ন বেশি ঋণ ও বাজেট সহায়তার প্রস্তাব বিবেচনায় থাকবে। পাশাপাশি 25শে জুন বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ভারত সফরে গিয়ে ইমিগ্রেশন জটিলতায় পড়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্কের আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত। মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে দিল্লিতে আসা জাহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি সম্মেলনে অংশ না নিয়ে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় পরে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারের কাছে প্রতিবাদপত্র হস্তান্তর করে বাংলাদেশ।
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব চট্টগ্রাম উইং এর দ্বিবার্ষিকী কমিটি গঠন করা হয়েছে। কার্যকরী পরিষদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সিআইপি নেসার উদ্দিন সভাপতি ও সিআইপি নুরুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি দিদারুল আলম ইকবাল, সহসভাপতি সিআইপি বাদশা মিয়া, শামসুল আলম সহ আরও অনেকেই। নতুন কমিটি 2026-27 সালে ওমানে চট্টগ্রামের আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিকাশের সাথে সাথে দেশ এবং প্রবাসে আত্মমানবতার সেবায় কাজ করবে। ওমানে সালালাহ ড্রাগন মার্ট শাখার উদ্যোগে হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর পবিত্র উফাত শরীফ উপলক্ষে তাজুসান ও জিকির মাহফিল আয়োজিত হয়েছে। সোমবার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শিকদার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ সিরাজুল হক সিআইপি। এছাড়া উদ্বোধক ও শাখার সহসভাপতি মোহাম্মদ ইকবাল। এ সময় মাইজ ভান্ডারী তরিকার আদর্শ, হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পরে জিকির, মিলাদ, বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। 4 মাসের অনিশ্চয়তা, যুদ্ধের আতঙ্ক আর বন্দি দশার পর অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজটিতে ছিলেন 31 জন নাবিক ও প্রকৌশলী। তাদের চোখের সামনেই ঘটেছে একের পর এক মিসাইল হামলা ও যুদ্ধের ভয়াবহতা। দীর্ঘ প্রতীক্ষার পর হরমুজ পাড়ি দেয়াকে নাবিকরা দেখছেন মৃত্যু ঝুঁকি পেরিয়ে বন্দি দশা থেকে ফিরে আসার এক দুঃসাহসিক সমুদ্র যাত্রার সফল সমাপ্তি হিসেবে। তবে দেশে ফেরার আগে ফুজাইরা থেকে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করবে জাহাজটি। মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ আর স্বল্পব্যয়ী রেমিটেন্স ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ হাই কমিশন। তাদের প্রস্তাব, কর্মীদের বেতন দিতে হবে মার্কিন ডলারে অথবা চালু করতে হবে মালদ্বীপের রুফিয়ায় সরাসরি বাংলাদেশে অর্থ পাঠানোর ব্যবস্থা। মালদ্বীপ থেকে ইমরান হোসেন তালুকদারের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। মালদ্বীপে প্রায় 90,000 বাংলাদেশি কর্মী রয়েছেন। দেশটির অর্থনীতি ও বিশাল সব অবকাঠামো উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। কিন্তু ব্যাংকিং জটিলতা আর ডলার সংকটের কারণে অনেক সময় প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাতে ভোগান্তিতে পড়েন। ফলে বাধ্য হয়ে বেছে নেন হুন্ডির মতো অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথ। বেতন পেয়ে এই জিনিসটা যখন ডলার করে আবার বাংলাদেশে পাঠাতে যায়, একটা অনেক ঘাটতি মুখে পড়তে হয়। তো এই জিনিসটা যদি আমাদের মালদ্বীপ প্রবাসীদের জন্য সমাধান হয়, এটা অনেকে একটা উপকার হবে। আমাদের সরকার যেন এদেশে একটা বাণিজ্য কেন্দ্রের পূর্ণাঙ্গ শাখা খুলে দেন অথবা এদেশের মুদ্রায় যেন আমরা টাকা পাঠাতে পারি সেই ব্যবস্থা করেন। প্রবাসীদের এই কষ্ট দূর করতে এবার মাঠে নেমেছে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো কিভাবে আরো সহজ ও সাশ্রয়ী করা যায় তা নিয়ে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাই কমিশনার। আমরা চেষ্টা করতেছি যেন রুপি এবং টাকার একটা লেনদেন, যেটাতে আমরা মালদ্বীপের ব্যাংকের সাথে কথা বলতেছি যে এই বিষয়টা আমরা করতে পারি কিনা। কারণ আমাদের প্রবাসী ভাই বোনেরা ওনারা যেহেতু রুপিয়াতেই টাকা অনেক সময় তাদের স্যালারিটা পান, সো এই জায়গাটাতে একটা সমাধান বের করা যায় কিনা ডলার করা ছাড়া। হাই কমিশনের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপে থাকা সাধারণ প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সরাসরি মুদ্রা লেনদেনের এই সহজ উইন্ডো চালু হলে হুন্ডির ব্যবহার পুরোপুরি বন্ধ হবে বলে প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। মিছিল হয়েছে রাজধানী সহ সারা দেশেই। ধানমন্ডিতে জামায়াতের মিছিল থেকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, হামলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর এদিকে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে করা জামায়াতের মিছিল থেকে হামলা হয় সংবাদকর্মীদের উপর। এ সময় আহত হন একজন সাংবাদিক। ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা বলছে জামায়াত। এ সময় যে কোনো মূল্যে নাশকতা প্রতিহতের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ করেন দলটির নেতারা।
অনেকেই আমাকে চিনি, এরপরও আমাকে এই রাস্তায় ফেলে দিনে দুপুরে এই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে তারা একজন গণমাধ্যম কর্মীর উপরে কি ধরনের আক্রমণ করতে পারে। আমি জামাত বিটের সাংবাদিক, এরপরেও তারা আমাদের জামাত ইসলামী ধানমন্ডি জোনের ফ্যাসিবাদ বিরোধী একটি মিছিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে আমাদের যারা সম্পৃক্ত আমরা ইতিমধ্যেই একদম সাংগঠনিক ভাবে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সংগঠন এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা খুব কম সময়ের মধ্যে সামনে এই বিষয়ে আমরা পদক্ষেপ নেব। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এ সময় জনগণকে সাথে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন তিনি। বলেন, নর্দমার মধ্য থেকে উকি দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। উকি দিচ্ছে ফ্যাসিবাদ। আমি বলবো যে পচা পানির পানার মধ্যে দিয়ে তারা উকি দেওয়ার চেষ্টা করছে। দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি গুলিস্তান উত্তর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন অলিগলিতেও পাহারা বসান তারা। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবিও ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ মোড়ে নেওয়া হয়েছে কড়া অবস্থান। আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে। কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি রাজধানীতে মোতায়েন রয়েছে 18,000 পুলিশ সদস্য। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একদলীয় শাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম খুনের বিচার না করলে এই সরকার 5 বছর টিকতে পারবে না। মঙ্গলবার রাজধানীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য রাখেন তারা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘটানো গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে 11 দলের বিক্ষোভ সমাবেশ। দলে দলে যোগ দেন 11 দলের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সহ 11 দলের শীর্ষ নেতারা। বলেন, খুনিদের বিচারের দীর্ঘসূত্রিতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার। যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ না। জীবন দিয়ে হলো বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবে। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পদত্যাগ করতে হবে। বিচার না করলে এই সরকার 5 বছর টিকতে পারবে না। গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে বিএনপি, তাই আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকেই আগাচ্ছেন। তিনি বলেন, মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে দলটি। বিচার নিশ্চিত করুন। তৌফিকুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাস সংবাদে। ধন্যবাদ সবাইকে।